সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, বিপর্যস্ত জনজীবন, 5 জেলায় শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ। গরমে লোডশেডিংয়ের কবলে সাভারের চামড়া শিল্পনগরী, নির্দিষ্ট সময়ে রপ্তানি নিয়ে শঙ্কা। প্রতিভা থাকলেও পরিচর্যা নেই বক্সিংয়ে, ঘুরে দাঁড়াতে ফেডারেশনের লক্ষ্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গরমে আশফাশ অবস্থা মানুষের। এমন অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ রয়েছে ঢাকাসহ 5 জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেণীকক্ষের পাঠদান, তবে খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকরা বলছেন, সামনে পরীক্ষা থাকায় সময় কমিয়ে এনে ক্লাস নেওয়া হচ্ছে। রাজধানীর মিরপুরের পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমবার সকালের শিফটে স্কুল প্রাঙ্গণে বাচ্চাদের খেলাধুলা আর উল্লাস দেখে বোঝার উপায় নেই তাপপ্রবাহে নাকাল দেশ। অনেকদিন পর বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। গরমে কষ্ট হলেও ক্লাস করতে তাদের বেশ আগ্রহ। স্কুল খোলা থাকলে ভালো, কেন পড়ালেখা হয়। স্কুল খোলা থাকতে ভালো, খোলা থাকলে আমাদের ভালো, আমাদের পরীক্ষাটা ভালো করে দিতে পারবো, ম্যাডামরা বোঝাই দিবে, আমরা ভালো করে পরীক্ষাটা দিতে পারবো। ফ্রেন্ডের সাথে দেখা হইতে আসছে, ম্যামদের সাথে দেখা হইতে আসছে, অনেক ভালো লাগতেছে। অভিভাবকরা বলছেন, দীর্ঘ সময় বাচ্চারা বাসায় থাকলে তাদের মন মানসিকতায় সমস্যা হয়, তাই স্কুল খোলা রাখা উচিত। ঘন্টাটা কম হোক, সময় কম দিয়ে ক্লাস হলে ভালো হয়, আর বাসায় থাকলে লেখাপড়া হয় না। স্কুল খোলা থাকলে আমার মতে ভালো হয়, কারণ বাসায় থাকলে বাচ্চারা পড়তে চায় না, একঘেয়েমি হয়ে যায়। শিক্ষকরা জানান, সামনে প্রথম সাময়িক পরীক্ষা। এই অবস্থায় ক্লাস না করলে শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। আমি খুবই পার্সোনালিভাবে সাপোর্ট করি, কারণ সামনে বাচ্চাদের ফার্স্ট টার্ম এক্সাম। হ্যাঁ, এখানে যদি বাচ্চারা বাসায় থাকে তাহলে বাচ্চাদের পড়ালেখা হবে না। আর আমাদের স্কুলে এখানে সব কিছুর ব্যবস্থা আছে, ফ্যান চলতেছে। এবং যেখানে ফ্যান দেখেছি যে কম চলে, সেখানে ফ্যানটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। তারপরে প্রতি ক্লাসের ব্রেকে ব্রেকে বাচ্চাদেরকে আমরা পানির ব্যবস্থা করতে বলেছি। প্রচণ্ড গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলে শ্রেণী কার্যক্রম। বন্ধ রয়েছে প্রাক প্রাথমিকের ক্লাস। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। তপ্ত দুপুরের চিত্র দেখে নিতে চাই সহকর্মীর মাধ্যমে। দিনাজপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সুলতান মাহমুদ। সুলতান, অসহনীয় গরম, এর প্রভাব তো নিশ্চয়ই জনজীবনে পড়েছেই। তীব্র গরম থেকে রক্ষায় সাধারণ মানুষ নিজেরা কতটা সচেতন, বিশেষ করে স্কুলগুলোতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দোলা, আপনি জানেন দিনাজপুরে গত কয়েকদিন ধরেই কিন্তু এই তাপমাত্রা 39.5 এবং 6 এবং 40 ডিগ্রির মধ্যে কিন্তু উঠানামা করছে। এতে করে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে যারা একেবারেই শ্রমিক মানুষ রয়েছে, তারা একটু কাজ করার পরও কিন্তু হাঁপিয়ে ওঠার পরে রাস্তার পাশে গাছের নিচে যে যেরকম করে পারছে সেই সেরকম করে একটু বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যারা রাস্তার মধ্যে চলাচল করছে তারা অনেকেই কিন্তু ছাতা নিয়ে কিন্তু বের হচ্ছে, এবং যারা একেবারে অটো চালক, রিক্সা চালক রয়েছে, এরা কিছুক্ষণ অটো রিক্সা চালানোর পরে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে এবং রাস্তার পাশে একটু ছায়াযুক্ত জায়গাতেই কিন্তু তারা বিশ্রাম নেওয়াতেও আমরা দেখেছি। পাশাপাশি স্কুল কলেজগুলোতে আমরা দেখেছি যে আজকে যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে, আমরা কিছুক্ষণ আগেও দিনাজপুর প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলেছেন যে মর্নিং শিফটের স্কুলগুলো চালু রাখা হয়েছে, অর্থাৎ 8টা থেকে সকাল 11:30টার মধ্যেই কিন্তু স্কুলগুলো ছুটি হয়ে যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে স্কুলগুলো, এবং মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলো কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুল রয়েছে। এবং স্কুলগুলোতে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করা হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে 1 ঘন্টা পর পর কিন্তু পানি দেওয়া হচ্ছে। এতে করে ছাত্রছাত্রীরা একটু স্বস্তি পেলেও আসলে এই অসহনীয় গরমের মধ্যে কিন্তু তারা আসলে বেশি ক্লান্ত হয়ে পড়ছে। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। ফলে দেখা দিয়েছে চামড়া নষ্টের শঙ্কা। হুমকিতে পড়ছে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ।
গত কোরবানির ঈদে সারা দেশ থেকে কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে রাখেন সাভারের চামড়া শিল্পনগরীর কারখানা মালিকরা। দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন বিদেশি ক্রেতাদের কাছে তা বিক্রি করার উত্তম সময়। কিন্তু বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম। এতে অলস সময় পার করছেন অনেক শ্রমিক। আমরা যখন কেমিক্যাল দিই এটার ভিতরে, তখন ওটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইম ভিতরে ওটা মিক্স হইলে তখন চামড়াটার ক্ষতি হয় না। কিন্তু দেখা যায় মিক্স হয় না, এর আগেই বিদ্যুৎ চলে যায়, তখন ওই কেমিক্যাল এফেক্টটা চামড়ার উপর পড়ে, তখন আমার চামড়া নষ্ট হয়ে যায়। একবার গেলে 2 ঘন্টার মধ্যে আসে না, রোজ মনে হয় 3 থেকে 4 বার লোডশেডিং হয়। আমরা উঠাইতে পারতেছি না, একটু ট্রাভেল হয়, বেতন দিবে কিংবা মালিক, ওয়ার্কাররা বসে থাকি আমরা সারাক্ষণ এই লোডশেডিংয়ের জন্য। এই অবস্থায় আর্থিক সংকটের কারণে সামনের কোরবানি ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করা কঠিন হয়ে যাবে বলে জানান কারখানা মালিকরা। যদি মাল ডেলিভারি না দিই তাহলে আমরা কীভাবে ওয়ার্কারের স্যালারি দিব? কোরবানি ঈদে আছে, আমরা ওটা পরিকল্পনা নিব কীভাবে। আগের মাল আমরা ডেলিভারি দিতে পারি না, ফেলাস আমরা নতুন চামড়া কিনছি, এগুলো আমরা চালাইতে পারি না লোডশেডিংয়ের কারণে। আমার রেগুলার বায়ার তখন আর নন ডেলিভারি হলে পরবর্তী নতুন কন্ট্রাক্ট তারা আমাদেরকে আর দিতে চায় না, এবং একটা ক্লেম অ্যামাউন্ট কিন্তু অনেক। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছে বিসিক ও বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই বিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি এবং কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে আমরা পল্লী বিদ্যুতের সাথে আমরা যোগাযোগ করেছি। এখন তীব্র গরমের কারণে একটু সমস্যা হচ্ছে, তবুও আমাদের ট্যানারির প্রতি স্পেশাল দৃষ্টি আছে। সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে বর্তমানে 141টি কারখানা সচল রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। পরের প্রসঙ্গে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি বেলা 11:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সকাল 10:10 থাইল্যান্ডের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গত 24 এপ্রিল ব্যাংকক পৌঁছান শেখ হাসিনা। গত 26 এপ্রিল 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 2 নেতার উপস্থিতিতে 2 দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথিতে সই হয়। সারা দেশে সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হরন্দা গ্রামের কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় 19 জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত 2 এর বিচারক এর রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 2 জন পলাতক এবং বাকি 17 জন কারাগারে আছেন। 2002 সালের 22 নভেম্বর আব্দুর রহমানকে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করলে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে দীর্ঘ 21 বছর পর আদালত এই রায় দিল। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। নাচ মানুষের মেধা ও মননকে বিকশিত করে। নৃত্যশৈলীর মধ্য দিয়ে পার্থিব ও অপার্থিব সব ভাবকে প্রকাশের সুযোগ পায় একজন শিল্পী। দেশের নৃত্যচর্চার সঙ্গে জড়িতরা মনে করেন নাচের মাধ্যমেই সংস্কৃতিকে জাগ্রত রাখা যায়। নৃত্যে আরও পৃষ্ঠপোষকতা চান তারা। শরীর, ছন্দ, আত্মা, মন, সঙ্গীত এসব নিয়েই নান্দনিক ছন্দিত শারীরিক প্রতিমাই হলো নৃত্য। নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। সব সংস্কৃতির আদি জননী বলা হয় নাচকে। এটি সাংস্কৃতিক শিক্ষার অন্যতম মাধ্যম। ফলে গবেষণা ও শিক্ষার উপাদান হিসেবে সারা বিশ্বেই নাচের জনপ্রিয়তা রয়েছে। দেশেও শিশুদের নাচ নিয়ে রয়েছে বড় স্বপ্ন। নাচ করতে গিয়ে অনেক
এক্সপ্রেশন শিখি, ওটার বডি শিখি, আর অনেক ধরনের মুদ্রা। এই নাচের মাধ্যমে আসলে নিজের সংস্কৃতিটাকে ধরে রাখা হয়। নৃত্যশিল্পী হতে চাই, এছাড়া নাচ দিয়ে আরও অনেক কিছু করা যায়। নাচ আমার খুব ভালো লাগে। আমার নাচ করতে খুব ভালো লাগে। আমার নাচের প্রতি ছোটবেলা থেকে অনেক আগ্রহ। প্রকৃতি ও জীবনের সঙ্গেও নৃত্যের রয়েছে নিবিড় সম্পর্ক। নাচ এক ধরনের এক্সারসাইজ, সেটাতে আমাদের সুস্থতা অনেক বেশি তৈরি হয়। যারা নাচ করে সুস্থ থাকে, এই কারণে আমি বলবো নাচের গুরুত্ব অনেক বেশি। নৃত্য চর্চায় বাংলাদেশ এগিয়ে রয়েছে, তবে এই পেশায় রয়েছে নানা চ্যালেঞ্জ। আমার জাতিকে রিপ্রেজেন্ট করি আমার নাচের মুদ্রা দিয়ে, তো সুতরাং এটা কিন্তু অনেক কষ্টসাধ্য, সবাই পারেও না, খুব একটা প্রমোট করা হয় না। আমাদের নাচের ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের পেমেন্ট কম থাকে, ছেলেমেয়েদেরকে পেমেন্ট দিতে পারি না। আমাদের কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মকরণে যে এটাকে আরও যাতে অনেক উপরে নেওয়া যায়, কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে বিভিন্ন কাজে। নৃত্য বা নাচ মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নাচের মাধ্যমেই সহজে মনের আবেগকে তুলে ধরার গুরুত্ব থেকে দিবসটি সারা বিশ্বে উদযাপন করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমনে এরই মধ্যে কয়েকশো জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়ায় আটক হয়েছেন গ্রিন পার্টির নেতা জিল স্টেন। আন্দোলন শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। টানা 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় মানুষ হত্যার উৎসব চলছে। গুলি, বোমা ও ট্যাঙ্কের গোলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। এই বর্বরতার প্রতিবাদে দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ দেশটির 40টির বেশি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ ও গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে পুলিশ। আটক করা হয়েছে কয়েকশো শিক্ষার্থীকে। বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে 100 জন, সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে 80 জন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে 72 এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে 23 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেও শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়। ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শনিবার আটক করা হয়েছে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। এদিকে ফিলিস্তিন ইস্যুতে চলা প্রতিবাদ যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক অনুষ্ঠানে বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি হোয়াইট হাউসের শ্রদ্ধা রয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা শুরুর কথা রয়েছে। বিক্ষোভের মুখে কোনো কোনো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়া স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটির হামবোল্টন ক্যাম্পাস রয়েছে। ক্লাস চলছে অনলাইনে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 34,500 মতো মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি, স্থাপনা। রক্ষা পায়নি হাসপাতালও। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। দেশে ঝিমিয়ে থাকা বক্সিংয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট চালু করতে চায় বাংলাদেশ বক্সিং ফেডারেশন। এজন্য প্রয়োজন অর্থ ও স্পন্সর প্রতিষ্ঠান। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অন্তত 12 লাখ টাকার এফডিআর চান সংস্থার কর্মকর্তারা। মোহাম্মদ আলী থেকে মাইক টাইসন কিংবা ইভান্ডার হলিফিল্ড, যাদের ঘুষিতে কুপকাত বহু বক্সিং খেলোয়াড়। আর এই বক্সিংকে বিশ্বে জনপ্রিয় করে তোলার পেছনেও তাদের অবদান কম নয়। 1986 সালে সিউলে 10ম এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের মোশাররফ হোসেন। সেই সাফল্যকে পুঁজি করে বক্সিংয়ে আরও এগিয়ে যেতে পারত বাংলাদেশ, কিন্তু এরপর প্রতিভা থাকলেও বক্সিংয়ে বলার মতো আন্তর্জাতিক সাফল্য আসেনি। দীর্ঘমেয়াদী ক্যাম্পিং হলে আবার বিভিন্ন জায়গায় যদি সরকার যদি আমাদের বাইরের ফাইট গিনি পাঠাইতে পারতো, মানে আশেপাশে থাইল্যান্ড, ইন্ডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এগুলি যদি পাঠায় তাহলে আমাদের ছেলেরা আরও ভালো করবে। বড় একটা গেম করতে গেলে, টুর্নামেন্ট করতে গেলে ভালো প্লেয়ারদের সাথে খেলা, একটু প্র্যাকটিস ম্যাচ খেলা, এটা অনেক ভালো পারফরমেন্স নিয়ে আসে। এখন আমরা যাদের সাথে ফাইট করব তারা অনেক হাই লেভেলের,
তারা নিশ্চয়ই অনেক গেম করে আছে, এই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আয় রোজগার কম থাকায় দেশে বক্সিং এর প্রতি আগ্রহ গড়ে উঠতে দেখা যায়নি। রয়েছে পেশাদার প্রতিযোগিতার অভাব। কোনো টুর্নামেন্টের আগে তারা হুড়ো করে অনুশীলন সেরে নেন বক্সাররা। 10 থেকে 12 লাখ টাকার যদি মান্থলি যদি একটা ব্যবস্থা করে দেয় অথবা একটা এফডিআর করে দেয়, সেটার এগেইনস্টে যদি আমার এরকম 10-12 লাখ টাকা আসে, 6 মাসের মধ্যে যদি এই অ্যারেঞ্জটা আমাকে করতে পারে দেয়, তাহলে বক্সিং এর মাধ্যমে ভালো কিছু আমি অর্জন করতে পারি। এমন অবস্থায় নিজেদের মান বাড়ানোর প্রত্যাশায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফেডারেশন। একটা টুর্নামেন্ট করা, যেটা ক্লাব কাপ যেটাকে বলে আর কি, আইপিএল বিপিএল যেভাবে হয় ওইভাবে একটা অ্যারেঞ্জ করে বিভিন্ন ক্লাবের মাধ্যমে তাদেরকে কেনা বেচা ওই টাইপের করে এবং একটা ব্যাপক আকারে প্রচারই প্রসার, তো সেই ধরনের পরিকল্পনা আমার আছে। হয়তো আপনারা সবকিছু ঠিকঠাক থাকলে এই 2024-এর লাস্টে হয়তো নভেম্বর ডিসেম্বরে দৃশ্যমান হবে। আগামী জুলাইয়ে ফ্রান্সে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে গ্রীষ্মকালীন আসর। সেখানে মূল প্রতিযোগিতার আগে আগামী মাসে বাছাই খেলতে যাবেন দেশের 4 বক্সার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আরও একটি বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। তার নেতৃত্বে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চোটার বিশ্রামের কারণে গত কিছুদিন নিউজিল্যান্ডের টি-20 দলের বাইরে ছিলেন উইলিয়ামসন। 2022 সালের 20 নভেম্বরের পর নিউজিল্যান্ডের খেলা 35টি টি-20-র মধ্যে মাত্র শেষ 2টি ম্যাচে খেলেই আবারও অধিনায়কত্ব ফিরে পেলেন তিনি। উইলিয়ামসনের এটি 6ষ্ঠ টি-20 বিশ্বকাপ এবং অধিনায়ক হিসেবে 4র্থ। দলের অন্য সদস্যরা হলেন ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সৌদি ও টিম সাউদি। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, বিপর্যস্ত জনজীবন, 5 জেলায় শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ। গরমে লোডশেডিংয়ের কবলে সাভারের চামড়া শিল্পনগরী, নির্দিষ্ট সময় রপ্তানি নিয়ে শঙ্কা। প্রতিভা থাকলেও পরিচর্যা নেই বক্সিংয়ে, ঘুরে দাঁড়াতে ফেডারেশনের লক্ষ্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।